আসসালামু আলাইকুম। আপনাদেরকে অভিনন্দন আজকের নতুন একটি পাঠে। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের চতুর্থ পর্ব। পাঠটি করে শোনাব আমি ফারজানা আহমেদ। তাহলে চলুন শুরু করা যাক। বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে। টেপি বাবাকে দেখিয়া বলিল, তোমার জন্য আসন বুনছি বাবা, কাল তুমি যদি তাকো কালকের মধ্যে হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দিব। হাজারি মনে মনে হাসিল। বিচু চক্রবর্তীর হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে। ছবিটি বেশ বটে। পদ্মঝি কি মন্তব্য করিবে তাহা হইলে? মেয়েকে বলিল, দেখি কেমন আসন। বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে? টেপি বলিল, মুখুজ্জে বাড়ির নীলাদি আর অতসীদির কাছে। আমি রোজ যাই দুপুরে, ওরা আমায় গান শেখায়, বোনা শেখায়। ওরা এখনও আছে? হরিচরণবাবু চলে যাননি এখনও? ওরা নাকি এই মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসীদি, আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজুক স্বরে বলিল, দু একটা। সে কিছু নয়। তুমি অতসীদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গানও আছে, রোজ সন্ধ্যার পর বাজায়। কত রকমের গান আছে, যাবে শুনতে সন্ধ্যার পর? অতসীদি নিজে কল বাজায়। আমিও যাব তোমার সঙ্গে। অতসীদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো বেছে গান দেবে। হাজারি বলিল, হ্যাঁ রে, হরিচরণবাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন। কি চমৎকার কীর্তন! সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারের তত আগ্রহ নাই। হাজারের উদ্দেশ্য হরিচরণবাবুকে বলিয়া কহিয়া অন্তত 200 টাকা ধার করা যায় কিনা সেদিকে। হরিচরণ মুখুজ্জে মহাশয় এই গায়ের একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাহারা এই গ্রামের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে। 2-1 বৃদ্ধা পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না। আজ 4-5 মাস হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় 3 মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাড়িতে আসিয়া যে কেন বাস করিতেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মাঠে একটি দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের কাছে অনেকগুলি টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করিয়া দিবেন গ্রামে। হরিচরণবাবু কারো বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসে আছেন সব সময়। তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও 2 দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠানে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালায় সাদা মার্বেল পাথরে বাঁধানো বারান্দা। বারান্দার সামনে একটি মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ 25 বৎসর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখিবার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে বলে গে তুমি এসেছ কলের গান শুনতে, এখনই দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়ে লণ্ঠন জ্বলিতেছে। ইহা সাবেকিকালের বন্দোবস্ত এখনও ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকিবে কিনা। এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বাহির হইয়াই সামনে হাজারিকে দেখিয়া বলিলেন, কে?
হাজারি বিনীতভাবে হাত জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন? ঘরের মধ্যে এসো। মাস দুই তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে। আমার বড় মেয়ে অতসীর সঙ্গে বেশ ভাব। হরিচরণবাবুর বয়স ৫৫-৫৬ হইবে। গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনও এই বয়সেও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার আটপৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদমস্তক দেখিয়াই তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বলিলেন, চা খাবে হাজারি? হাজারি আমতা আমতা করিয়া বলিল, আজ্ঞে, চা আমি থাকগে। সে কেন আবার কষ্ট? হরিচরণবাবু বলিলেন, বিলক্ষণ, কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন। দাঁড়াও, আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানার যে দৌড় অন্তপুরের দিকে, সেখানে আসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে। আমি বলেছি আমার বাবা তোমার কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু বলিয়া উঠিলেন, কলের গান শুনতে এসেছ হাজারি? তা আমাকে বললে হয় এতক্ষণ। শুনতে আসবে এ আর কথা কি? তোমরা ২-৫ জন আসো ধাও, বড় আনন্দের কথা। গ্রামে তো লোকশূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্য আর আমার জন্য ২ পেয়ালা চা আনতে বলে দে তো তোর অতসীদিকে। হাজারি মনে মনে টেপির ওপর চটিয়া গেল। হতবাগা মেয়ে, সব দিলি মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুজ্জি বাড়িতে? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়ে হইয়াছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় ২ পেয়ালা চা হাতে ধরে ঢুকিল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটি পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স ১৮-১৯, বেশ ধপধপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ। এক কথায় অতসী সুন্দরী মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ। হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারেরও কোনো বাহুল্য নেই। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা, প্রণাম করো অতসী। অতসী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকুচিত হইয়া বলিল, থাক থাক, এসো মা, রাজরানী হও মা, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো। অতসীর সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে। টেপির বাবা অতসী এই প্রথম দেখিল বন্ধুর পিতা কীরকম দেখিতে। কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ডের বার বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণবাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকেই পাঠিয়ে দিগে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরও ২-৩টি মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা ২। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় ৯টা বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল। গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিবাবু বলিলেন, কি বলো? আমার কিছু টাকা দরকার ছিল, যদি আমায় ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটিত। মেয়ের বিয়ে দেবে? আজ্ঞে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি,
আপনার কাছে লুকোবো না, আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার। টাকাটা সেজন্য দরকার। কত টাকা দরকার? অন্তত 200 টাকা আমায় যদি দয়া করে দেন বাবু। আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। 1 বছরের মধ্যে টাকাটা শোধ করবে। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না। দিতাম তো তোমাকে এমনি দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানিত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অত সে আসিয়া বলিল, কাকা আপনি একটু বসুন, টিপি খেতে বসেছে, মা ছাড়বে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে। না হয় আপনি যান, আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণবাবু বলিলেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারে, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আগে রানাঘাট, বেচু চক্কতের হোটেলে, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু সে আর বলবার নয়, খাওয়ার 60 টাকা মাসে। এই ভাবছিলাম পরেরটাতে থাকবে না। এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু আপনাদের আশীর্বাদে এরকম সবই জানি। ও লাইনের বাজার আর রান্না, হোটেলের দুই মস্ত কাজ। এ যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করেও দুটো কাজ শিখে নিছি। খদ্দের কি চায় তাও জানি। চাকরি করে রাঁধুনির বটে, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখ কান খুলে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও সাধ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সেই স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কীরকম সুখ্যাতি করিয়াছে, যদুবাণিজ্যের হোটেলে তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণবাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার উপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে? তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলবে। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনের যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়। আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্য করব, এইসব কথা মনে ওঠে। এছাড়া জীবনে কখনো কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট। নতুন কিছু গড়ে তুলব এ ইচ্ছে কোনোদিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে? ওই একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাওয়ার পরে জীবনের উদ্যম, আশা, ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুল পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়বেই বা কে? আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দেই। উদ্যমী জীবনের সবটুকু। যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা, হে হাজারি, ভেবেছিলাম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্য করব? তাই বলেছিলুম, তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তো নেই। আর এই দেখো, পাড়াগায়ে একলাটি পড়ে আছি। ভালো লাগে কি? ভালো লাগে না, কখনোও থাকেনি। কিন্তু বাইরে আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি। যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝিল না। কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে।
সে সহানুভূতিসূচক দু চার কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শেখে নাই। তবুও পুত্রশোকাতুর বৃদ্ধের জন্য তাহার সত্যিকার দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল। হরিবাবু বলিলেন, আর একটু চা খাবে? আজ্ঞে না, চা খাওয়া আমার তেমন অভ্যাস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে। ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে, রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু ভর দেওয়ার জাল বুনিতেছিল। বলিল, দা ঠাকুর কনে ছিলেন এত রাত অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি, বাবু ছাড়েন না কিছুতে। চা খাও, কলের গান শোনো, শেষে তো টেপিকে না খাইয়া ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা। বড়লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড়লোকে মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি কি খেলি রে? টেপি একটু ভোজন প্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাহাকে না খাওয়াইয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারের স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়া আছে। বলিল, এত রাত্রি পর্যন্ত ছিলে কোথায় সব? পুরা বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ও বেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে লুচি খাবি না? অনেক দিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলে মেয়ে খাইতে পায় বলিয়াও সুখ। টেপি বলিল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি, সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এইসব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটলো না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করিয়া হাজারে বাহিরে বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণ বাবুর কথায় তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়া গিয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে সে তাহার ব্যবস্থা করিবে। তাহার এইসব লোভাতর ছেলে মেয়ের মুখে ভাত খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সে চেষ্টা করিবার জন্যই তো সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো লোভাতুর ছেলে মেয়ে নাই তাহার ঘরে। কাহাদের মুখে সুখাদ্য তুলিয়া দেবার আশায় তিনি খাটিবেন। আজ হরিচরণবাবুর নিকট হইতে সে টাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়া আসিয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়ে বেশি। তাহার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে। তাহাদের মুখের দিকে চাহিয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর আসিবে। হরিচরণবাবুর জীবন শেষ হইয়া গিয়াছে। তাহার বয়স 46 হইলে কি হয়, টেপি যে ছেলে মানুষ। তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলে ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূরে লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেপিকে একটা কলের গান কিনিয়ে দেওয়া যায়। গান এত ভালোবাসে যখন। হয়তো স্বপ্ন, কিন্তু ভাবিয়াও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশ ঝাড়ে শনশন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণ হাজারের স্ত্রীকে বলিল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো, কাল খুব সকালে কেচে দিও। আমি কাল সকালে উঠেই রানাঘাটে যাব। সকালে কেন, এখনই কেচে দিই। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলিয়া আসিল। হোটেলে ঢুকিবার আগে তাহার ভয় করিতে লাগিল। কর্তাবাবু এবং পদ্মঝি তাহাকে কি না জানি বলে। একদিন কামাই করিবার জন্য কৈফত দিতে দিতে তাহার প্রাণ যাইবে। হইলও তাই। ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেচুচক্রবর্তী মশায় খোদকর্তা। হাজারিকে দেখিয়া হাতের হুকা নামাইয়া কড়া স্বরে বলিলেন, কাল কোথায় ছিলে ঠাকুর?
হাজারি মিথ্যা কথা বলিল না। বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যা কথা সে কখনো বলে না। বলিল, আজ্ঞে অনেকদিন পর বাড়ি গেলাম কর্তামশাই, ছেলে মেয়ে রয়েছে, তাই একটা দিন। না বলে কয়ে এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারিল না। লুচি দিতে গিয়েছিল বাড়িতে, তাহা বলিতেও বাধে। সে চুপ করিয়া রহিল। তোমার হারে হারে বদমাইশি ঠাকুর। পদ্মঝি ঠিক কথা বলে। দেখতে ভালো মানুষ হলে কি হবে? তুমি এত বড় একটা হোটেলের রান্নাবান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে, কাউকে কিছু না বলে। বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে। গাঁজাখোর নেমুখ হারাম কথাকার, চালাকির আর জায়গা পাও নেই। বেচু চক্রবর্তীর গলার জোর আওয়াজ পাইয়া পদ্মঝি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উকে মারিয়া হাজারিকে দেখিয়েই বলিয়া উঠিল, এই যে কি মনে করে আবার যে উদয় হলে? কালামি বলি আর দরকার নেই, ও আপদ বিদেয় করে দেন কর্তা। গাঁজা খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারাটা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেওয়ালে টাঙানো গজাল আটা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মঝি তাহার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খায় নাই। যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 আনা, আর জলখাবারের 4 আনা তোমার এ মাসের মাইনে থেকে কাটা যাবে। ফের যদি এমন হয় সেই দিনই বিদায় করে দেব, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিভ মুখে রান্নাঘরের মধ্যে গিয়া ঢুকিল। সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মঝির হাতে অত সহজ পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মঝি হাজারির পেছনে পেছনে রান্নাঘরে ঢুকিয়া বলিল, করবে না তো তোমার কাজ ওরা? কেন করবে? একা হাড়ি ঠেলো আজকে, যেমন বদমাইশ তার তেমনই। একা বড় ডেকচি নামাও, ফ্যান গালো, ভাত বারো খদ্দেরদের। কাল সব কাজ মুখ বুজে ও ঠাকুর করেছে একা। নবাবপুত্তর গাঁজা খেয়ে কোথায় পড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই। উরুস-চুরে মরই পোড়া বামন কথাকার। পদ্মঝি রাগের মাথায় ভুলিয়ে গিয়েছিল সে মাত্র বেচু চক্রবর্তী বলিয়াছেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হয়েছিল, যাহার মজুরি হাজারের মাহিনা হইতে কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কীরকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মঝি সামলাইয়া লইবার চেষ্টায় বলিল, হয়েছিল তো। হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যা কথা বলেন তোমার কাছে? যদি নাইবা পাওয়া যেত ঠাকুর, তবে ঠাকুরকে একা খাটতে হতো না। তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসবার সময় হলো, এখনই স্টেশনের খদ্দের সব আসবে। ডাল সাতলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। এইবার কিছু খদ্দেরের ভিড় হইবে। হাজারি ছোট ডেকচিটার মধ্যে হাত ডুবাইয়া ভালো সাতলাইতেছে। এমন সময় বাহিরে গদির ঘরে বেচু চক্রবর্তীর চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দোরের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেক দিন হইতে তাহাদের খরিদ্দার। আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত। আলমাস 6 হইতে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগের মতো চেহারা। মাথার চুল প্রায় পাকিয়া গিয়াছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুরিয়া আধকালো হইয়া আসিয়াছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ কেম্বিসের জুতা। বেচু চক্রবর্তী বলিতেছেন, না, আপনি অন্য স্তর চেষ্টা করুন ভট্টাচার্য মশাই। আমি পারবো না, সোজা কথা। হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টা, অন্নচ্ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, 1 মাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অন্যন্তর চেষ্টা করুন। যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে চাই না। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিল, না না, যাবে কেন? বিলক্ষণ পয়সা শোধ করে দেব, তবে পড়ে গিয়েছি একটু ফেরে কর্তামশাই। তা এই কয়টা দিন যেমন খাচ্ছি তেমন খেয়ে যাই। সামনের মাসের পয়লা দোসরা। না মশাই, সামনের মাসের পয়লা দোসরার এখনও ঢের দেরি, ওসব আর চলবে না, মাফ করবেন। আপনি অন্যন্তরে দেখুন।
জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারের মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত, সকাল হইতে কিছু খায় নাই। এত বেলায় না খাওয়াইয়া কর্তামশাই তাড়াইয়া দিতেছেন। কাজটা কি ভালো? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা দুমুঠা খাইবার জন্য লোকে এত খুশামত করে না। হাজারের ইচ্ছা হইল একবার সে বলে, কর্তামশাই আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর খারাপ আছে, আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বলিলে কর্তামশায়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা পুরনো খদ্দের, ওকে এক থাল ভাত দিলে কি ক্ষতি হতো হোটেলের? আমি যদি কখনো হোটেল করি, খেতে এসে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো।